হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর আহমেদ খন্দকার ফরিদ। আমি 5E কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আমাদের 5E কনসেপ্টটা হলো 5টা ই। এই 5টা ইতে 5টা ভেরিয়েবল বা কনস্ট্রাক্ট যাই বলি বুঝাই। তো সেটা হলো এন্টারপ্রেনারশিপ, ইনকিউবেশন, এমপ্লয়াবিলিটি, এডুকেশন, এমপ্যাথি এবং ইলেকশন। 5টা জিনিস। তো এর উপর গত 2টা ভিডিওতে আলোচনা করছি এন্টারপ্রেনিউরাল ইনকিউবেশন নিয়ে। তো ওখানে গত দিনে ছিল কমিউনিকেশন জিনিসটা কি সেখানে বলছিলাম, আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। আজ আমি বলবো এডুকেশন নিয়ে আসলে কথা কি। এডুকেশন নিয়ে মাঝে যেটা হয়েছে সেটা তো গেলই। গত 1 বছর ধরে নতুন সিলেবাস পরিবর্তন হয়েছে। সে পরিবর্তনে একটা ছাত্র, একজন বাবা মা যে তার ছেলে বা মেয়েকে বলবে যে তুই পড়িস না কেন, পড়তে বয়, নাহলে এবার ফেল করবি। তো বাবা আমার ওইটা বলার কোনো গ্রাউন্ড ছিল না। সো খুবই একটা খারাপ সিস্টেম ছিল। যেভাবে হোক সেটা উতরে গেছি আমরা, যে কোনোভাবেই হোক। এখন আমরা যদি আগের যে গতানুগতিক সিস্টেম, সেই সিস্টেমে আসি, তাহলে সেই সিস্টেমের ভিতর কিছু সমস্যার কথা বলি। আমি আমার ইন্ট্রোডাকশনে বলছিলাম বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় মানুষকে প্রথম থেকে বৈষম্য হওয়া শেখায়। যেহেতু আমাদের আজকের স্লোগান বা বর্তমান বৈষম্য নিয়ে কথা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, তো সেই সমাজ ব্যবস্থায় আমি মনে করি বৈষম্যটা শুরু হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। যেমন একটা ক্লাসে যদি 60, 70, 80 জন বা 100 জন ছাত্রছাত্রী থাকে, তার ভিতর আমরা প্রথম থেকে 10 জন বা ম্যাক্সিমাম 10-12 জনকে আমরা ভালো ছাত্র হিসেবে জানি। তো এই ভালো ছাত্র হিসেবে জানি, এই জিনিসটা দেখেন এস্টাবলিশড হয়ে যায়। ক্লাস 6 থেকে একটা ক্লাসে যদি নির্ধারিত হয়ে যায় যে 10টা প্রথম 10টা ছেলে 1, 2, 3, 4, 5 নম্বর রোল নাম্বার, এভাবে 10 নম্বর পর্যন্ত। তো ওর পরে দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওরাই 1 থেকে 10-এর ভিতর থাকে। মাঝে মাঝে একটু কম্পিটিশনের পিছন থেকে কে বের সামনে চলে আসে, খুব কম, কিন্তু ওদের ভিতরেই থাকে। তো এর পরের স্টেজটা দেখেন, সেই স্টেজে হয়তো 10 থেকে 20 বা 25 তারা মনে করে কি যে আসলে ওরা খুব ভালো ছাত্র, ওদের সাথে আমরা পারবো না, কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। বা ওরা ওইভাবে মেনে নেয় যে হ্যাঁ আমরা মোটামুটি ভালো ছাত্র, মোটামুটি ছাত্র। আর 20-25-এর উপরে যারা থাকে তারা নিজেদেরকে খারাপ ছাত্র হিসেবে ভাবতে শুরু করে, এবং তারা মনে করে যে 1 থেকে 10 বা প্রথম দিক ওরা আসলেই ভালো ছাত্র, ওদের ব্যাপারটা অন্যরকম। ওই জায়গায় আমাদের পৌঁছানো সম্ভব না। তার মানে টোটালি কী হচ্ছে, তাদের কম্পিটিটিভ পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে। কম্পিটিটিভ পাওয়ার নষ্ট হয়ে যাওয়া মানে কি, যে তাদের ইনভলভমেন্ট নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ আমরা এডুকেশনে যেটা বলি এনগেজমেন্ট, এটা নষ্ট হয়ে যাওয়া। এবং ভয়ঙ্কর ব্যাপারটা হলে ওরা যখন নিজেরা বুঝতে শুরু করে যে আমরা খারাপ ছাত্র, আমরা ওই ভালো পর্যায়ে পৌঁছাতে পারবো না, তখন ওদের টোটাল যে লাইফের যে ভিশন, ওই ভিশনটাই নষ্ট হয়ে যায়। আবার অপরদিকে কি হচ্ছে, যারা প্রথম দিকে থাকে তারা সবসময় আলাদা একটা, তাদের ন্যাচারাল একটা ব্যাপার চলে এসেছে, আমরা ভালো, তারা কোনো ঝামেলার ভিতর যায় না, তারা সবসময় কম্পিটিশান করে তাদের ভিতরেই। তারা যদি ক্লাস নোট নিয়ে কথা বলে তাদের ভিতরেই কথা বলে। কেউ যদি 30 নম্বরের কেউ যদি এসে বলে যে আমাকে একটু হেল্প কর বা আমার কাছে এই নোট আছে, ওরা পাত্তাই দেয় না। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখছি এবং এখনও এটাই বাস্তবতা। তো এই যে বৈষম্য নিয়ে যখন বড় হয়, এরা যখন একসময় এসএসসি পাস করে ভালো রেজাল্ট করে, তখন যদি ভালো কিছু হয় তখন তারা আবার তাদের আলাদা সোশ্যাল স্ট্যাটাস হয়ে যায় আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, স্কুলের টিচারদের কাছে। আবার যখন তারা অনার্স ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন তারা টোটালি মনে করে যে আমরা ইউনিভার্সিটির ছাত্র, ওরা ইউনিভার্সিটির ছাত্র না, তারা অন্যরকমভাবে। আবার একসময় যখন যারা অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস বা এরকম হয়, সেকেন্ড ক্লাস বা ভালো রেজাল্ট হয়, আবার ওই একই অবস্থাটা থাকে। ওইভাবে তারা যখন বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়, তো এইভাবে তাদের একটা সময় দেখা যায় যে তারা আসলেই সমাজের সাধারণ মানুষের মন থেকে, সাধারণ মানুষের থেকে তারা নিজেকে বরাবরই আলাদা ভাবতে শেখে। অ্যান্ড এইটা অনেকে অনেক বিতর্ক করতে পারেন, অনেক কথা বলতে পারেন। তো আমি যেইভাবে চিন্তা করি এবং আমার অভিজ্ঞতা মতে যেটা দেখে আসলে মনে হয় এটা একটা প্রভাব। আপনি দেখেন যে একজন সচিব যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন সচিব মনে করে যে এই দুনিয়ায় আমি অন্যরকম একজন মানুষ। আশেপাশে যত মানুষ থাকে সবাই সচিবকে অন্যভাবে দেখে। সেই সচিব যদি বা সেই বড় সরকারি অফিসার যদি অনেক টাকা থাকে, তাহলে আশেপাশের মানুষ অনেক টাকা আছে, বড় অফিসার, এই টাকায় মূল্যায়ন করে, টাকাটা বৈধ বা অবৈধ চিন্তা করে না। এবং সচিবের মাথায়ও কখনো আসে না যে আমি কোনো অবৈধ কাজ করি, মনে করে যে হ্যাঁ এটাই আমার রাইট বা এটাই আমার স্বাভাবিক অবস্থা। এইভাবে সোশ্যালি বৈষম্য এবং এলিট দুর্নীতি ব্যাপারটা, এই টোটাল ব্যাপারগুলো লেজিটিমাইজড হয়ে যায়, সামাজিকভাবে এটা একটা গ্রহণযোগ্যতায় তৈরি হয়ে যায়। তো এই যে শিক্ষা ব্যবস্থা, আমি এই শিক্ষা ব্যবস্থাকে পুরা একটু উল্টাভাবে চিন্তা করি।
উল্টাভাবে চিন্তা করি কি, যে এই যে মানুষের ভিতর বৈষম্য চলে আসে, বৈষম্য আসে কেন? ওদের ভিতর কম্পিটিশন হয় না। ওই 1 থেকে 10 পর্যন্ত থাকে ভালো ছাত্র, ওরা মনে করে যে আমরাই বরাবর ভালো ছাত্র, কিন্তু ওদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই। এই জন্য ওই ব্যাপারটাকে একটা কমফোর্ট স্টেজ হিসেবে নেয়, এবং ওই কমফোর্ট স্টেজে একের পর এক তারা বৈতরণী পার হয়, এবং একটা সময় তারা ওই অবস্থায় হয়। তো এটা একটা ব্যাপার। এই ব্যাপারটা তাহলে কি হচ্ছে, যে সমাজের স্কুল থেকে শুরু হচ্ছে বৈষম্যের ব্যাপারটা। এটা একটা গেল বৈষম্য। এবার আসি আমরা স্টুডেন্ট এনগেজমেন্ট, যেটা আমরা বলি প্যাডাগজিক্যাল ল্যাঙ্গুয়েজে। একইভাবে মনোযোগটা দুর্বল হয়ে যায়। তো মনোযোগটা দুর্বল হয় কি কারণে? কারণ কম্পিটিশন নাই, যে 30, 35, 40 রোল নাম্বার সে চিন্তা করে রেখেছে, ও তো ভালো ছাত্র, ও অন্য জগতের, ও আমি পারবো না, শুধু ওই পাস করলেই মোটামুটি খুশি। তার মানে কি, যে ওর মনোযোগটা কমে যাচ্ছে, বা ওদের স্টুডেন্ট এনগেজমেন্টটা কমে যাচ্ছে। তো এই এনগেজমেন্টটা কমে যাচ্ছে কারণ তার মানুষের ভিতরে কম্পিটিটিভ মেন্টালিটি নাই। কম্পিটিটিভ মেন্টালিটি না থাকা মানে কি, যে সে আসলেই সবকিছু থেকে পিছনের দিকেই যায়, এটাই নিয়ম। তো এই টোটাল ব্যাপারটাকে কিভাবে উল্টানো যায়, কিভাবে পরিবর্তন করা যায়, বৈষম্যহীন করা যায়, এই জন্য আমার একটা মেথড আমি বের করছি। সেই মেথডের নাম হলো PRM, অর্থাৎ প্রগ্রেসিভ রেজাল্ট মেথড, অর্থাৎ উন্নতি ভিত্তিক ফলাফল। তার মানে দেখেন, আমি কিন্তু সিলেবাসে কোনো পরিবর্তনের কথা বলতেছি না। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বোর্ডের যে সিলেবাস বা তাদের যে নিয়ম, ওইটা নিয়ে আমি কোনোই কথা বলতেছি না। ওর সাথে আমার এই কনসেপ্টটা কন্ট্রাডিক্ট করে না। আমার কন্ট্রাডিক্ট করে হলো যে ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থার সাথে PRM পদ্ধতি। আমার PRM পদ্ধতি প্রগ্রেসিভ রেজাল্ট মেথড, যেটা বললাম, অর্থাৎ বাংলায় বলে উন্নতি ভিত্তিক ফলাফল ঘোষণা। তার মানে দেখেন, শুধুই একটা ফলাফল ঘোষণার ব্যাপার। তার মানে এটা ভিতর থেকে একটা আগ্রহ সৃষ্টি করা বা ইনভলভমেন্ট তৈরি করা। যেমন আমি বলি, বছর শেষে ডিসেম্বর মাসে সাধারণত স্কুলগুলো রেজাল্ট দেয়। তো ডিসেম্বর মাসে কি হয়, স্কুলের সামনে, আমি মোটামুটি গ্রামের একটা স্কুল বা মফস্বল শহরের একটা স্কুলকে কল্পনা করে বলি, গ্রামের ছাত্রছাত্রীরা সবাই স্কুলের সামনে জড়ো হয়ে বসে বা এরকম থাকে, তাদের সাথে অভিভাবকরাও থাকে। এবার প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা থাকেন চেয়ার টেবিল নিয়ে, এবং একসময় প্রধান শিক্ষক নাম ঘোষণা শুরু করেন। তো রোল নাম্বার 1 যে সে উঠে দাঁড়ায়, চারিদিক তাকায়, অনেকে হাততালি দেয়, এবং সে একটা প্রাউড ফিল করে, আমি এত লোকের সামনে উঠে দাঁড়ালাম, এটা অবশ্যই ন্যাচারাল। 2 একইভাবে, 3 একইভাবে, এইভাবে 10 পর্যন্ত হয়তো উঠে দাঁড়ায়, 10-এর পরে আর উঠে দাঁড়ায় না। তারপরে 11, অমক, 12, 13, এইভাবে পড়তে চলে যায়। এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন এর ভিতর কি হয়, অনেক ছেলে চিন্তা করে বা মেয়ে চিন্তা করে যে এইবার মনে হয় আমার নাম ডাকবে, এইবার মনে হয় আমার নাম ডাকবে, এইবার মনে হয় ডাকবে, আর ডাকে না। 20, 25, 30 চলে যায়, তারপর হয়তো বা ডাকে। এইভাবে একটা সময় সে মন খারাপ করে বাড়ি যায়। তো বাড়ি যাওয়ার পরে মা বলে কি যে, এই মনি তোর রেজাল্ট কেমন? বলে কি যে, মা পাস করছি 35 বা 25 এরকম বলে, বা 20। ওই মা আর বলে যে হ্যাঁ পাস করছে, এই আর কি, আমার ছাত্র ভালো না, বা আমার ছেলে ভালো না, বা আমার মেয়ে ভালো না। যদি আত্মীয় স্বজনরা তারাও শোনে, তাদের সামনে বাপ মার মুখটা ছোট হয়ে যায়, কোনো ভালো খবর নাই, তারাও খারাপ ছাত্র হিসেবে জানে, সমাজের মানুষ তারাও খারাপ ছাত্রী হিসেবে জানে। আমাদের গ্রামের স্কুলে আমি যেটা দেখে এসেছি, যে স্যাররা ভালোবেসেই বলেন, কিন্তু এই গাধা, গরু, মাথা ভর্তি গোবর, শুধুই বাপের টাকা নষ্ট করিস, পড়াশোনা আদর করেই বলেন। তারা যে খুবই খারাপভাবে বলেন তা না, এইটা হলো সাধারণ আমাদের প্রচলিত ভাষা, বা এইভাবে আমরা অনেকে ছোটদেরকে গাধা এসব বলি। আর এইভাবে ওদের কোনো ভালো বা আনন্দ পাওয়ার কোনো সুযোগ থাকে না। তো আমার সিস্টেমটা ডিফারেন্ট। আমার যে PRM পদ্ধতি, এই PRM পদ্ধতিতে যদি রেজাল্ট ঘোষণা করা হয়, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। ধরুন গত বছর আমার PRM পদ্ধতিটা কি, ধরুন গত বছর ক্লাস 5 থেকে একটা ছেলে বা মেয়ে, সে 6-এ উঠছে, সে 33% নাম্বার পেয়ে ক্লাস 6-এ উঠলো। এবার 6 থেকে যখন 7-এ উঠলো, সে প্রোগ্রেস হলো, তার ভালো হলো, সে 50% নাম্বার পেয়ে 7-এ উঠলো। তাহলে তার 33% থেকে 50% বিয়োগ করলে 17% তার বেশি হয়। একইভাবে তার আর একটা বন্ধু বা বান্ধবী 5 থেকে 6-এ ওঠার সময় পেল 40% নাম্বার, 6 থেকে 7 ওঠার সময় পেল সে 55% নাম্বার। তো এর প্রোগ্রেস কত? 40, 55, 15%। তো একজনের 17% প্রোগ্রেস, একজনের 15% প্রোগ্রেস। তা আমার মেথডে যে 17% প্রোগ্রেস সেই হলো ফার্স্ট, এভাবে যার 15% প্রোগ্রেস সেই সেকেন্ড, এভাবে যার 13% থার্ড, 11% ফোর্থ, এইভাবে আর কি। অর্থাৎ আগের যে মেথড, ওই মেথডটাকে আমি বলি TRM, অর্থাৎ ট্রেডিশনাল রেজাল্ট মেথড। আর আমারটা হলো PRM, প্রগ্রেসিভ রেজাল্ট মেথড। ট্রেডিশনাল রেজাল্ট মেথডে স্যার যখন রেজাল্ট ঘোষণা করবেন, হয়ে গেল, এইবার স্যার বলবেন কি যে PRM পদ্ধতিতে এবার রেজাল্ট ঘোষণা করা হলো। তো তখন কি হলো, যেই ছেলেটা গত বছর ক্লাসে রোল নাম্বার 35 ছিল, এবার 17% প্রোগ্রেস হয়ে তার হয়তো 25 হলো রোল নাম্বার, 10টাকে টপকাই সামনে চলে আসলো। আগের নিয়মে 10 জনকে টপকালে ওটা নিয়ে তেমন কথাবার্তা হতো না, কিন্তু
কেউ যদি 3 থেকে 1-এ আসে সেটা নিয়ে অনেকই হতো যে খুব মেধাবী, অনেক ভালো, কিন্তু 35 থেকে যখন 25 হয় তাকে করা হতো না, মানে তাকে শুভেচ্ছা জানানো হতো বা পজিটিভলি নেওয়া হতো না। কিন্তু এই মেথডে যে 35 থেকে 25 হলো সে কিন্তু 10 জনকে টপকালো এবং তার প্রোগ্রেস কিন্তু 17% বেশি, প্রোগ্রেসটা বেশি। তো এই মেথডে সে ফার্স্ট। এখন কথা হলো যে ভাই এটা একটা কেমন কথা, একজন 35 থেকে 25 হলো, সে পিছনের খারাপ দিকে ছাত্র, তো তাকে ওইভাবে ওই একই সম্মান দেওয়া হবে? একই সম্মান দেওয়া হবে না কেন? তার তো প্রোগ্রেস ভালো। যেই ছেলেটা গত বছরও 70% নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, এইবার হয়তো বা 65% নাম্বার, তবুও সে ক্লাসে ফার্স্ট। তোর তো প্রোগ্রেস নাই, কিন্তু এর তো প্রোগ্রেস আছে। তো যার প্রোগ্রেস, যার অবস্থান থেকে যে উন্নতি করবে তার জন্য সে শুভেচ্ছা পাবে না? অবশ্যই পাবে। এবার কি হলো, স্যার বললো যে পিআরএম পদ্ধতিতে রোল নাম্বার 1, তার প্রোগ্রেস 17%, ক্লাসে তার রোল নাম্বার 25। পিআরএম পদ্ধতিতে রোল নাম্বার 2, তার উন্নতি হলো 15%, ক্লাসে তার রোল নাম্বার হয়তো বা 23 বা 20 বা এরকম, যাই হোক। এইভাবে হয়তো বা 60-70 জনের একটা ক্লাসে দেখা গেল যে 30 জন বা 40 জনের বা 20-25 জনের প্রোগ্রেস হয়েছে। তো অর্থাৎ তাদের প্রোগ্রেস তাদের ভালো হয়েছে। তো এবার সেও যখন উঠে দাঁড়াচ্ছে, সবাই চারিদিক দেখতেছে, আসলে এই ছেলে তো প্রোগ্রেস ভালো, এই ছেলে ভবিষ্যতে আরও ভালো করবে। 15% প্রোগ্রেস, তার দিকে সবাই তাকায় দেখবে, সেও সম্মানিত বোধ করবে এবং মানুষ দেখবে যে আসলেই তো, ঘটনা তো তাই তো, আসলে তার প্রোগ্রেস ভালো, কেন তাকে আমরা ভালো বলবো না? এবার সে যখন স্যারদের কাছেও সে চোখে পড়ে যাবে যে এর প্রোগ্রেস খুব ভালো। সে যখন বাড়িতে যাবে, মা বলবে যে এই তো রেজাল্ট কি? মা আমি পিআরএম-এ ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি। পিআরএম কি? যে আমার উন্নতি, আমার এত % বেশি নাম্বার পাইছি গতবার থেকে। তো মা দেখবে যে তাই আমার সন্তানের তো উন্নতি হয়েছে। সমাজের মানুষের কাছেও মা বলতে পারবে যে পিআরএম-এ ফার্স্ট হয়েছে। তো এইভাবে যদি কেউ বলে যে হ্যাঁ চাচা যান বা মামা যান, আমার ছেলে পিআরএম-এ ফার্স্ট হয়েছে, কি ফার্স্ট, তার মানে ওর আগের বারের থেকে ভালো হয়েছে, তখন কি বলবে? যে কোনো লোকই বলবে তাহলে ওর দিকে আরও খেয়াল রাখো, আরও ভালো করবে। যদি সে 35 থেকে 25 হয় তাহলে অবশ্যই সে 15 হবে। তো পরের বছর আলটিমেটলি ওরা খুব উৎসাহিত হবে এবং উৎসাহিত হওয়ার পরে যে 35 থেকে 25 হয়েছিল সে কিন্তু এবার আরও সামনের দিকে চলে আসবে। তো যারা 10 থেকে 20-এর ভিতর ছিল তারা থ্রেটে পড়ে গেল, টেনশনে পড়ে গেল যে পিছনের খারাপ অগামগা ছাত্রছাত্রী সামনে চলে আসতেছে। তো ওইভাবে যখন হয় তাহলে 10 থেকে 20-এর ভিতর যারা, তারাও চিন্তা করবে কি যে তাই তো, আমরা তো টেনশনে পড়ে গেলাম। তো তারা আবার চেষ্টা করলে তারা কিন্তু ওই 10-এর ভিতরে ঢুকে যাবে। তো 10-এর ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকলে যারা 1 থেকে 10, ওরা কিন্তু টেনশনে পড়ে যাবে। টেনশন পড়ে মানে কম্পিটিটিভ হয়ে যাওয়া। তখন চিন্তা করবে যে না, আমাদের পজিশন নষ্ট হতে দেওয়া যাবে না। এইভাবে দেখেন যে যেই ছেলেটা সব থেকে খারাপ বা খারাপ দিকে, যে ছাত্রছাত্রীটা, সে যখন কম্পিটিটিভ হচ্ছে তখন যারা 1 থেকে 10 এরাও কিন্তু কম্পিটিটিভ হচ্ছে। অর্থাৎ 1 থেকে 10 যারা ছিল তারা হয়তো বা আগের বার কোনোরকম জিপিএ 4 বা 5 এরকম পেত, এখন কিন্তু তারা চলে যাবে গোল্ডেন জিপিএর পর্যায়ে, কারণ তারা টেনশনে পড়ে গেছে। টেনশন মানে কম্পিটিটিভ তৈরি হওয়া। তার মানে দেখেন এই পিআরএম পদ্ধতিতে শেষ থেকে প্রথম পর্যন্ত ক্লাসের পুরো ছাত্রছাত্রী একটা কম্পিটিশনের ভিতর ঢুকে পড়বে। কম্পিটিশনের ভিতর ঢোকার অর্থ কি? তাদের স্টুডেন্ট এনগেজমেন্ট বেড়ে যাওয়া, মনোযোগ বেশি হওয়া, এবং শুধু এই না, তারা সম্মানিত হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং তাদের বাপ মাও খুশি হচ্ছে, লোকের কাছে বলতে পারছে যে আমার সন্তান ভালো করতেছে। তো আপনি দেখেন যে এই যে কম্পিটিটিভ, অর্থাৎ যারা প্রথম দিকে তারাও কম্পিটিশনে আছে, যারা শেষে তারাও কম্পিটিশনে আছে। যখন এই কম্পিটিশনটা যখন থাকে তখন কিন্তু স্থায়ীভাবে ওই 1 থেকে 10 ওরা সারা জীবনে 1 থেকে 10, ওই 10 থেকে 20 ওরা সারা জীবনে 1 থেকে ওই রকম মিডিয়াম রেজাল্ট, শেষেরগুলো তারা সবসময় শেষের দিকে এই ব্যাপারটা থাকতেছে না। তার মানে কি, ওই বৈষম্যের ব্যাপারটা কিন্তু এখানে দেখেন থাকে না। সবার ভিতরে একটা কম্পিটিটিভ মেন্টালিটি চলে আসে, বৈষম্যের ব্যাপারটা থাকে না। আর এটা অনেক গবেষণার বিষয়, সাইকোলজিস্টরা অনেক গবেষণা করতে পারবে, অভিজ্ঞরা অনেক কথা বলে। আমি জাস্ট আমার কনসেপ্ট বললাম, আপনারা ভেবে দেখেন, আপনাদের সন্তানকে চিন্তা করেন, একটু উৎসাহ দেন, দেখেন ওদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই পিআরএম পদ্ধতি নিয়ে আমি প্র্যাকটিক্যালি কাজ করতেছি 7টা তো না 9টা স্কুলের সাথে। তাদের ওই স্কুলগুলোতে, মাগুরা 9টা স্কুল, ওই স্কুলগুলোতে আমার এই পদ্ধতিতেও রেজাল্ট ঘোষণা করা হয় এবং ওদেরকে আমি সামাজিকভাবে উৎসাহ প্রদান করি। যেমন ওদেরকে প্রতি বছর একটা ইউনিভার্সিটিতে নিয়ে যাই, যে ইউনিভার্সিটির পুরো ছাত্রছাত্রীদের যে জীবন, তাদের ইউনিভার্সিটি লাইফ, ওইটাকে আমি ঘোরায় দেখি। ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়াতে খাই, ইউনিভার্সিটি ডাইনিংয়ে খাই, ইউনিভার্সিটিতে আমরা বিক্রি হয়, আমরা খাই, চানাচুর খাই, ঝালমুড়ি খাই, কুলফি আইসক্রিম খাই। এসব আমার একটা সংগঠন আছে, আমার সংগঠন সেভ দ্য ভিলেজের পক্ষ থেকে এটা করা হয় এবং তাদের ভিতর স্বপ্ন তৈরি হয় যে আমরা ভালো করবো। তো তারা ভবিষ্যতে ডেস্টিনেশন পেয়ে যায় যে আমাদের ফিউচার এই ইউনিভার্সিটি। তখন ওই যে খারাপ,
ওর ভিতরে এই স্বপ্নটা আসে এবং উৎসাহিত হয়, আনন্দিত হয় এবং টোটাল মিলে একটা কম্পিটিশান চলে আসে এবং তারা স্বপ্ন দেখতে শেখে। তো যাই হোক, আজকে আমি PRM নিয়ে বললাম। PRM জিনিসটা নিয়ে অনেকের কথা থাকতে পারে, যদি কথা থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন মনে করি পরবর্তীতে আরও একটা ভিডিও করব। সবাইকে ধন্যবাদ। প্লিজ, আমি যেই অনুষ্ঠান করছি এটা আমার কোনো অর্থনৈতিক উন্নতির জন্য না, ইনকামের জন্য না। আমি একটা সংগঠন চালাই আমার কিছু লোকজন নিয়ে সামাজিকভাবে। আমি জাস্ট দেশকে ভালোবাসি, এই জন্য করি। তো আপনারা আমার এই দেশকে ভালোবাসার ক্ষেত্রে আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো শরিক হন, অলরেডি শরিক আছেন। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এই কনসেপ্টগুলো মানুষের সাথে গল্প করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।